তারপর কাজী সাহেবের দিকে দৃষ্টি দিয়ে গরম গলায় রিধি বলল। একটু ধমক দিয়ে বলল রিধি। হৃদ মুখ লুকিয়ে মুচকি হাসতে লাগলো। হলরুমে উপস্থিত সকলে রিধির এমন ব্যবহারে হতবাক। অনেকেই তো না পেরে মুখ লুকিয়ে হাসতে লাগলো তো না পেয়ে মুখ লুকিয়ে হাসতে লাগলো। সেদিকে মন ধমক দিয়ে কাজী সাহেবের মুখটা তো দেখার মতো হয়েছে। সে এত বিয়ে দিয়েছে কিন্তু এমন বিয়ে কোথাও দেখেনি। মানে সব জায়গায় কোণে কান্না করে লজ্জা পায়, কিন্তু এখানে তো রিধির মুখে লজ্জার ছিটে ফোঁটা মাত্র নেই। শুকনো ঢোক গিলে বিয়ে পড়ানো শুরু করলো কাজী সাহেব। রিধিকে কবুল বলতে বলার সাথে সাথেই এক নাগাড়ে কবুল বলে দিল রিধি। তা দেখে সবাই লুকিয়ে লুকিয়ে হাসলেও আশিক রিসা আবির তো হাসি আটকাতে না পেরে শব্দ করেই হেসে দিল। চোখ দুটি লাল লাল করে সেদিকে তাকালো রিধি। সবাই মুখে আঙ্গুল দিয়ে বোঝালো যে তারা আর হাসবে না। তারপর হৃদকে কবুল বলতে বলল কাজী সাহেব। প্রায় 5 মিনিট হয়ে গেল হৃদ কবুল বলছে না দেখে হৃদের হাতে আবারও চিমটি কাটলো রিধি। রিধির দিকে গভীর দৃষ্টিতে তাকালো হৃদ। তারপর রিধির চোখে চোখ রেখে উচ্চারণ করলো সেই ম্যাজিক্যাল ওয়ার্ড 3টা, যা আজ থেকে 6 মাস আগে তাদের সম্পর্কের সেতু তৈরি করে দিয়েছিল। তাদের মাঝে সৃষ্টি করছে এক অন্যরকম অনুভূতির। আর হবে নাই বা কেন? আল্লাহর পবিত্র কালাম পড়েছে সম্পর্ক শুরু, ভালোবাসা সেখানে হয়তো ওই বিধাতাই নিজে দিয়ে দেন। কথাগুলো ভেবেই মুচকি হাসল হৃদ। অতপর দোয়া পড়ে হৃদ আর রিধির সুখী জীবনের প্রার্থনা করলো সবাই মিলে। আশেপাশের লোকজনের সাথে কথা বলছিল রিধি। এমন সময় হৃদ উঠে যেতে নিলেই হৃদের হাতটা শক্ত করে ধরল রিধি। রিধির দিকে তাকালো হৃদ, তারপর রিধির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলল, ভয় নেই, পালিয়ে যাচ্ছি না। শুধু উকিল আঙ্কেলকে বলতে যাচ্ছি, আঙ্কেল তাড়াতাড়ি রেজিস্ট্রির পেপারগুলো নিয়ে আসুন। আমার বউয়ের যে তরস হচ্ছে না। মুখ ঘুরিয়ে নিল রিধি, হাতের বাঁধন ছেড়ে দিল। হৃদ মুচকি হেসে আবার বলল, এবার তো একটু লজ্জা পান মহারানী, না হলে সবাই বলবে হৃদের বউয়ের লজ্জা শরমের বেলাই নেই। যেভাবে কাজী সাহেবকে ধমক দিলেন। নিমেষে লজ্জারা এসে হানা দিল রিধির মুখে। সত্যিই আজ একটু বেশিই হয়ে গেছে, কিন্তু তারও যে উপায় ছিল না। লজ্জায় মাটিতে মিশে অবস্থা খারাপ রিধির। রিধির লজ্জা পাওয়া গালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ইস, এই তো দেখছি ভুল করে ফেললাম। এতক্ষণ যাও নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম, এখন তো তাও পারছি না। দাদা, কন্ট্রোল করতে হবে। হৃদ চোখ দুটো বন্ধ করে ফেলল, হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলতে লাগলো, কন্ট্রোল হৃদ, কন্ট্রোল। তারপর উঠে গিয়ে উকিলকে ডেকে নিয়ে আসলো। উকিল সাহেব আসতেই রিধি ছোট্ট করে সালাম দিল। উকিল সাহেব মুচকি হাসলেন। অতপর রেজিস্ট্রি পেপার দিলেন হৃদকে সাইন করার জন্যে। হৃদ কলম ঘুরিয়ে সাইন করে দিল। তারপর রিধির দিকে পেপার দিয়ে দিল। রিধি কলম তুলে নিল, কিন্তু সাইন করছে না। হাত পা কেঁপে কেঁপে উঠছে তার। তা দেখে হৃদ ফিসফিসিয়ে বলল, এখন হাত পা কাটলে তো চলবে না মহারানী, বিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে, তাও 2বার। সো পরের স্টেপের জন্য তৈরি হন। আমি কিন্তু ছাড় দিচ্ছি না। পরিবারের সকলকে নাতি নাতনির মুখ দেখাতে হবে তো নাকি? শেষের কথাটা বলে চোখ টিপ মারল হৃদ। রিধি চোখ রাঙিয়ে তাকালো। হৃদ মুচকি হাসলো। তারপর পেপারে সাইন করে দিল রিধি। আবারও সেই পবিত্র বন্ধনে আবদ্ধ হলো হৃদ আর রিধি। যেই বন্ধন থেকে মুক্ত হওয়ার মন্ত্র তাদের অজানা। ইস বিধি, তুমি কি খেলাই না দেখাও, অসময়ে পাথরেও ফুল ফোটাও। বিয়ে সম্পূর্ণ হতেই ফটোগ্রাফাররা ছবি তুলতে শুরু করলো। হৃদ আর রিধির কিছু ছবি তোলার পর বাড়ির সবাই মিলে এক এক করে হৃদ আর রিধির সাথে হাসি মুখে ছবি তুলল। এতে খানিকটা অবাক হয়েছে রিধি। সবাই কেমন স্বাভাবিক, যেন তারা জানতোই এখানে হৃদ আর রিধিই বিয়ে হবে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে উঠতে উঠতে রাত 10টা বেজে গেল। আপাতত হৃদের ঘরের সামনে সকলের সমাগম। তবে বড়রা যে যার নিজের ঘরে চলে গেছে। সারা দিনের ব্যস্ততায় তারা এখন খুবই ক্লান্ত, তাই আর দেরি করেনি তারা। হৃদের ঘরের সামনে প্রবল হইচই। মূলত রিশা, নিশাত, আবির, রকি, আশিক মিলে হৃদকে আপাতত ঘরের ভিতর যেতে দেবে না।
তা নিয়েই কথা কাটাকাটি করছে তারা। রাগ দেখিয়ে বলল। রিশা তখন বলল, আচ্ছা, আমার ঘর আমি যেতে পারবো না। ভাইয়া আজকে তোমার রাগে ভয় পাচ্ছি না। দেখো তোমার ঘরের সাথে আমাদের কোনো লেনা দেনা নেই। মানি দাও, ঘর নাও। আবির তখন রিশাকে উৎসাহ দিয়ে বলল। ঠিক ঠিক। হৃদ আবিরের মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলল। কি ঠিক ঠিক? আবির মাথায় হাত দিয়ে মুখটা ছোট্ট করে বলল। ভাইয়া এটা কিন্তু ঠিক না। রিশা তখন বলল। হ্যাঁ ভাইয়া, জানো আজকে কতগুলা টাকা লস হয়ে গেছে আমাদের। গেট ধরার টাকা, জুতো চুরি করার টাকা, আরও কত কি। শুধু তুমি আমাদের বড় ভাই বলে ছেড়ে দিয়েছি। নিশাত তখন হৃদের কানে ফিসফিসিয়ে বলল। ভাইয়া দিয়ে দিন, না হলে আজকে আর বাসর করতে হবে না। সারা রাত মশার কামড় খেয়ে কাটাতে হবে। আজকে আপনার বোন টাকা না নিয়ে ছাড়বে না। হৃদের পাশেই জাবিদ দাঁড়িয়ে। জাবিদও তখন বলল। হ্যাঁ স্যার, দিয়ে দিন, নিশাত ঠিকই বলেছে। নিশাত আর জাবিদকে নিজেদের পক্ষে কথা বলতে দেখে বেশ খুশি রিশা, আবির, রকি, আশিক। হৃদ তখন জাবিদের দিকে তাকিয়ে বলল। তাহলে দিয়ে দিতে বলছো জাবিদ? ওকে, তো কত টাকা চাস? শেষের কথাটা রিশার দিকে তাকিয়ে বলল হৃদ। রিশা খুশিতে গদগদ হয়ে বলল। বেশি না ভাইয়া, অনলি 50K। হৃদ মাথায় হাত দিয়ে বলল। এইটুকুর জন্য 50,000? মাথা ঠিক আছে তোর? রিশা, তুই না আমার আপন বোন, কিছু কমা না প্লিজ। শেষের কথাটা ইনোসেন্ট ফেস করে বলল হৃদ। রিশা শয়তানি হাসি দিয়ে বলল। আমি এখন তোমার কোনো বোন টোন না ভাইয়া, টাকা দিলেই ঘর পাবে। আচ্ছা এত টাকা কই রাখবা, দিয়ে দাও না প্লিজ। ওকে, চাইছিস যখন দিয়ে দিচ্ছি। জাবিদ, এনভেলপটা দাও তো। জাবিদ হৃদের হাতে একটি এনভেলপ দিল। হৃদ সেটা রিশার হাতে দিয়ে বলল। এই নে, এখানে তোর ডিমান্ড মতো টাকা আছে, এখন রাস্তা ছাড়। রিশা সরু চোখে তাকিয়ে সরে যেতে যেতে বলল। পুরোটা আছে তো শিওর? হৃদ সকলের মুখের উপর দরজা চাপিয়ে দিয়ে বলল। খুলেই দেখ। রিশা এনভেলপ খুলে দেখলো অনেকগুলো কাগজের টুকরো সুন্দর করে ভাঁজ করে রাখা। কাগজের টুকরোগুলো বের করতেই 50 পয়সায় একটা কয়েন মেঝেতে গড়িয়ে পড়ল। রিশা রাগ দেখিয়ে বলল। ভাইয়া এটা কিন্তু একদমই ঠিক হলো না, তুমি আমাদের বোকা বানালে। তোরা বোকা হলি কেন? হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হৃদের। রিশা তখন খুশি খুশি গলায় বলল। ভাইজান বেশি খুশি হয়েন না, পিছনে তাকিয়ে দেখেন, আপনি শুধু ঘরটাই পেয়েছেন, বউটা না। হৃদ পিছনের দিকে তাকিয়ে দেখলো সত্যিই রিধি ঘরে নেই। ঘর সম্পূর্ণ ফাঁকা। হৃদ দরজা খুলে ইনোসেন্ট গলায় বলল। মানে কি রিশা, রিধি কোথায়? রিশা নিচের ঘরের দিকে যেতে যেতে বলল। তুমি যেমন আমাদের বোকা বানিয়েছো ঠিক তেমন হয়েছে। তুমি কি ভেবেছো রিধি তোমাকে এত সহজে ধরা দেবে? ও কিন্তু এখনো জানে তুমি ওকে রেখে সৌমিকে বিয়ে করতে যাচ্ছিলে, সেই ক্ষেপে আছে কিন্তু ও। আমরা ঘরে এসে দেখি রিধি ঘরে নেই, তখনই বুঝেছি সে লুকিয়ে পড়েছে। টাকা পুরোটা দিলে খোঁজে বের করে দিয়ে যেতাম, তো তুমি যেহেতু টাকা দাওনি তাই নিজের বউ নিজে খুঁজে নাও। কথাটা বলেই যে যার ঘরে চলে গেল। হৃদ অসহায়ের মতো ঘরে এসে বসলো, বিড়বিড় করে বলল। এ তো দেখছি আমাকে তাকে তড়ি দিয়ে ঘোরাচ্ছে। বছর রাতেও শান্তি দেবে না আমার তুষ্টি মহারানী। শেষের কথা বলেই হৃদ মুখটাকে কাদো কাদো করে ফেলল হৃদ। তারপর উঠে দাঁড়িয়ে বলল। না না, খুঁজতে হবে, তা না হলে দেখা যাবে আমাকে বউ ছাড়াই বাসও করতে হবে। দ্রুত পায়ে বাড়ির সব জায়গায় রিধিকে খুঁজল হৃদ, কিন্তু কোথাও পেল না। ছাদে গিয়ে দেখলো সম্পূর্ণ ছাদ ফাঁকা, বাগানের দিকটাও কারো দেখা নেই। হৃদ মাথায় হাত দিয়ে বলল। এখন কি করা যায়? রাগ করে বাসা থেকে বের হয়ে কোনো বন্ধুর বাড়ি গেল না তো? না, সিকিউরিটিকে জিজ্ঞেস করতে হবে, ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই। হৃদ সিঁড়ির দিকে যাওয়ার সময় রিধির ঘর ওভারটেক করবে এমন সময় হুট করেই থেমে গেল হৃদ। বাঁকা হেসে বলল। বাহ, এমনটা তো ভাবিনি আমি। মানতেই হবে মিসেস রিশা দয়নিকা চৌধুরী, আপনার মাথা আমার মতোই চলে। রিধির ঘরে এসে রিধিকে দেখেই মুচকি হাসল হৃদ। লাইট অফ করে ঘর অন্ধকার করে বিছানায় গুটিয়ে শুয়ে আছে রিধি।
হৃদ সময় নষ্ট না করে রিধিকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল হৃদ। চমকে উঠে বসল রিধি। হৃদের দিকে তাকিয়ে সরু চোখে তাকিয়ে বলল, আপনি এখানে এলেন কি করে? হৃদ মুচকি হেসে বলল, আপনি যেভাবে এসেছেন আমিও ঠিক একইভাবেই এসেছি মহারানী। রিধি না জানার ভান করে বলল। মানে? ঋতু উঠে বসে রিধিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আপনি যেমন আমার ঘর থেকে পাইপ পেয়ে আপনার ঘরে এসেছেন, আমিও ঠিক একইভাবে বেলকনি থেকে পাইপ পেয়ে আপনার ঘরে এসেছি। রিধি অবুঝের মতো প্রশ্ন করল। আপনি জানলেন কিভাবে আমি আমার ঘরে? এই ঘর তো বাইরে থেকে লক ছিল। হৃদ হাসতে হাসতে বলল, লকটা আমিই করেছি চাবি দিয়ে। তো আমি যখন তোকে সারা বাড়ি খুঁজেও পাচ্ছিলাম না, তখন হঠাৎ মনে হলো আমার বউয়ের তো আবার এক্সপেরিয়েন্স করার স্বভাব, আর আমিও শেষবার তোকে আমার ঘরে ঢুকতে দেখেছিলাম। তো একে দুই করতে প্রবলেম হলো না আমার? যেহেতু রিশা আমার একটু পরে আমার ঘরে গিয়েছিল, তবুও তোকে দেখেনি, অথচ তার একটু আগেও আমি তোকে আমার ঘরে দেখেছি। আর তুই এতটাও বোকা না যে বাড়ি থেকে বের হয়ে যাবি লুকানোর জন্য। যদিও কথাটা একবার মনে হয়েছিল আমার, তবে যখন তোর ঘরের লক চাবি দিয়ে খুলেও আমি ঘর ভেতর থেকেও লক পেলাম, তখনই স্পাইডারম্যানের মতো পাইপ বেয়ে আপনার দরবারে চলে এলাম মহারানী। রিধি বিছানা থেকে উঠে যেতে যেতে রাগ দেখিয়ে বলল, ভালো করেছেন। এখন যেভাবে এসেছেন ঠিক সেভাবেই চলে যান। ঋতু উঠে গিয়ে রিধির সামনে দাঁড়িয়ে বলল, এত কষ্টে বউ খুঁজে বের করলাম কি চলে যাওয়ার জন্য? ইয়াস, আসছে বউ বউ করতে। আমি আপনার বউটাও কিচ্ছু না। ও বউ, এভাবে বলো না প্লিজ। কেন বলবো না? কেন? যখন নাচতে নাচতে ওই মিলিনা ঝিলিকে বিয়ে করতে যাচ্ছিলেন, তখন মনে ছিল না আমি আপনার বউ? এখন আসছে বউ বউ করতে। এরকম না করলে তো তুমি বিদেশ থেকে আসতে চাইছিলেই না। আমার থেকে বেশি জেদ হয়ে গেছে কিন্তু তোমার। মানে? রিধির গাল দুটো টেনে দিতে দিতে বলল, এই সবই আমার আইডিয়া। সবাইকে শুধু অভিনয় করতে বলেছিলাম মাত্র, আর সৌমিলিও সেই অভিনয়েরই অংশ। বিয়েটা তোমার আর আমারই হচ্ছিল, কিন্তু তোমাকে জানানো হয়েছে আমার আর সৌমিলির হচ্ছে। রিধি হৃদের চোখের দিকে তাকিয়ে বলল, যদি না আসতাম তো কি করতেন? বিদেশে গিয়ে হির হির করে টেনে নিয়ে আসতাম, তবুও ওখানে থাকতে দিতাম না। তাহলে জেনে বুঝে কষ্ট দিয়েছেন আমাকে। জানেন আমি কত কষ্টে এখানে এসেছি? রাতেই ফ্লাইট বুক করে সকালে বাংলাদেশ ল্যান্ড করেছি। তারপর সিএনজি দিয়ে আসতে আসতে দুপুর হয়ে গিয়েছিল জ্যামের জন্য। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আশিকের হেল্প নিয়ে আমার ঘরে ঢুকে সৌমিলিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রেখেছিলাম। আই নো দ্যাট মহারানী। আশিক এইসব আমাকে আগেই বলেছে। আর তুমি বউ সেজে ঘর থেকে বের হওয়ার পরই সৌমিলির জ্ঞান ফেরানো হয়েছে। বেচারা তোমার আর আমার চক্করে পড়ে নিজে ফেসে গেছিল। হয়েছে যা বলার বলা শেষ। এখন নিজের ঘরে যান। আমি কারোর সাথে কথা বলবো না। আপনারা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছেন। আপনাদের সাথে কোনো কথা না। রিধির মুখে হাত দিয়ে রিধিকে থামিয়ে দিল। রিধির চোখের দিকে চোখ রেখে বলল, চুপ, কোনো কথা না। এখন থেকে তোমার যা আমারও তা। আমি কিন্তু 50-50 নেব না, আমার পুরোটাই আমার চাই। রিধি জবাব দিল না, পেছন দিকে ঘুরে গেল। হৃদ পেছন থেকে রিধিকে জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ করে ফেলল রিধি। হৃদের গরম নিঃশ্বাস তার কাঁধে আছড়ে পড়ছে, সেই সাথে বেড়ে চলেছে রিধির হৃদস্কম্পন। হৃদকে সরিয়ে দিতে চাইল কিন্তু পারল না। রিধিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজকের দিনটার কথা মনে আছে আপনার মহারানী? আজকে আমাদের বিয়ের হাফ ম্যারেজ অ্যানিভার্সারি। আজকের দিনে আপনি রিশাদ ও অনিকা চৌধুরী হয়েছিলেন। আমার সাথে আপনার নাম জড়িয়ে গেছিল। কথাটা বলেই রিধি কাঁধের কাছে চুমু খেল হৃদ। শিউরে উঠল রিধি। হাত মুষ্টিবদ্ধ করে শক্ত করে দাঁড়িয়ে রইল রিধি। তার ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। রিধিকে নিচের দিকে ঘুরিয়ে নিল। হৃদের স্পন্দন শুনতে পাচ্ছে রিধি। হৃদের মুখের দিকে তাকাতে পারছে না রিধি। লজ্জায় গাল দুটো লাল টুকটুকে হয়ে গেছে রিধির। তবে এটা ভেবে রিধি অবাক হচ্ছে হৃদ আজকের দিনটা মনে রেখেছে। 6 মাস আগে তুমি বলেছিলে 6 মাস পর তুমি আর আমি সিদ্ধান্ত নেব আমাদের সম্পর্কটা থাকবে কিনা। আজ নতুন করে বিয়ে করে নিলাম তোমাকে, নিজ ইচ্ছেতে সজ্ঞানে। শেষ জন্ম পর্যন্ত কিন্তু ছাড় পাচ্ছ না আর। ছেড়ে যেতে চাইলেও কিন্তু জোর করে বেঁধে রাখবো, কোথাও যেতে দেব না।
আমি চাই আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার সাথে মিশে থাকতে। তুমি ছেড়ে যেতে চাইলেই সেদিন আমার শেষ দিন হবে। রিধির মুখের দিকে তাকিয়ে বলল। মুচকি হাসলো রিদ, নিজেও রিধিকে নিজের সাথে মিশিয়ে নিল। রিধি হৃদের বুকে মুখ লুকিয়ে বলল। এমন দিন কখনোই আসবে না। আমি বেঁচে থাকতে কিছু হতে দিব না আপনার। এমন কথা মুখে আনবেন না প্লিজ, আমার কষ্ট হয়। জবাব দিল না রিদ, মুচকি হেসে রিধিকে কোলে তুলে নিল। রিধি হৃদের গলা জড়িয়ে ধরে বলল। কি করছেন কি? চুপ। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কেউ দেখে ফেলবে তো। শ্শ্, কথা না, কেউ দেখবে না, সবাই ঘুমিয়ে পড়েছে। রিদ রিধিকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে এলো। তারপর ফুল বিছানো পথে তাকে দাঁড় করালো। হাত ধরে বারান্দার দিকে নিয়ে গেল। সারা ঘর বেলি, রজনীগন্ধা, গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলগুলো এখনো সতেজ, ফুলের গন্ধে মম করছে সারা ঘরময়। রিদ রিধিকে নিয়ে বারান্দার দোলনায় বসালো। তারপর রিধির মাথাটা নিজের কাঁধের উপর রাখলো। পূর্ণিমা রাত, চারিদিকে সব দেখা যাচ্ছে। রিদ রিধির হাতের ভাঁজে নিজের হাত ঢুকিয়ে বলল। আমি আর কিছু চাই না মহারানী, আমি শুধু চাই এইভাবেই সারা জীবন তুমি আমার পাশে থাকো। রিধি চোখ বুজে নিল। হৃদের হাত মুঠোয় পুড়ে নিয়ে বলল। সারা জীবন থাকবো, কথা দিলাম। আপনি আপনি আমার ভুল হন কিংবা ফুল, আপনি সারা জীবনের জন্য শুধু আর শুধুই আমার। তুমি আমার ঘরের, আমার অন্তঃস্থলে সেই ফুটন্ত ফুল, যা আমার নিঃশ্বাস প্রশ্বাসে জড়িয়ে প্রতিনিয়ত অনুভব করি আমি তোমাকে। তুমি হলে সেই ফুল, সেই পবিত্র ফুল, যাকে পাওয়া আমার রহমত আর ছোঁয়া হবে সুন্নত। উঠে দাঁড়ালো রিধি, তারপর রিদকে চাঁদের আলোয় দাঁড় করালো। উজ্জ্বল হয়ে ফুটন্ত ফুলের মতো জ্বলে উঠছে দুইটি পবিত্র আত্মা, যাদের কাছে নেই কোনো ভুল, সবটাই শুধু পবিত্রতা। রিধি রিদকে দাঁড় করিয়ে হৃদের পায়ে হাত বুলাতে লাগে। হৃদের পায়ে হাত দিতে গেলেই রিদ রিধিকে থামিয়ে দিল। রিধির কপালে চুমু দিয়ে রেলিংয়ের উপর উঠিয়ে বসালো রিধিকে। তারপর বলল। আপনার জায়গা আমার পায়ে না মহারানী, আমার বুকের ভেতর আপনার জায়গা। রিধি হৃদের হাত দুটো শক্ত করে ধরে বলল। এখানে ওঠালেন কেন? পড়ে যাব তো। রিদ রিধিকে জড়িয়ে ধরে বলল। উম, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না মেরি রানী। রিধি মিষ্টি করে হেসে হৃদের হাত দুটো উঁচু করে চুমু খেয়ে বলল। আপনি আমার মানসিক শান্তি, আপনি আমার আত্মার তৃপ্তি, আপনি আমার তারায় ভরা রাত, আপনি আমার অবেলায় প্রাপ্তি, আপনি আমার জ্যোৎস্না ভেজা শহর, আপনি আমার বিষাদ মাখা প্রহর, আপনি আমার ভালোবাসা ভালোবাসা ঘ্রাণ, আপনার নেশায় আমি থাকি ম্রিয়মান। আপনি আমার প্রথম পুরুষ, আপনিই আমরা শেষ, জন্ম নেব বারবার, আপনাতেই আছি আসক্ত বেশ। রিদ রিধির মুখটা দুই হাত দিয়ে ধরে চাঁদের আলোয় নিয়ে বলল। তুমি আমার বিধাতার দান, তুমি আমার পবিত্র এক ফুল, তুমি আমার লজ্জাবতী লতা, তোমায় ছোঁয়ায় নেই তো কোনো ভুল। তুমি আমার তারায় ভরা আকাশ, তুমি আমার গভীর ভালোবাসা, তুমি আমার বৃষ্টি ভেজা রাত, আপন করে পাওয়ার প্রত্যাশা। তুমি আমার হঠাৎ অভিমান, গভীর রাতে লজ্জা মাখা চাঁদ। তুমি আমার মিষ্টি শীতল শাড়ি, নানা বাহানায় ধরবে তুমি হাড়ি। তুমি আমার মিষ্টি রাঙা বউ, তুমি আমার কষ্টে ব্রোকেন হার্ট, তুমি আমার তীব্র যন্ত্রণা, তুমি আমার আসক্তি ব্লাডি হার্ট। রাত গভীর, চারিদিকে শুনশান নীরবতা। নীরব নিস্তব্ধ প্রহরে হৃদ স্পষ্ট শুনতে পাচ্ছে রিধির হৃৎপিণ্ডের ধুকপুকানি। রিধির প্রতিটি নিঃশ্বাস আছড়ে পড়ছে রিধির কাঁধে। ছোট্ট ছোট্ট চুলগুলো রিধিকে বারবার বিরক্ত করছে, আর রিধি বিরক্ত হয়ে ঘুমের ঘোরেই বারবার চোখ মুখ কুঁচকে নিচ্ছে। তা দেখে মুচকি হাসল রিদ। হালকা হাতে আলতো পরশে চুলগুলো সরিয়ে কানের পিঠে গুছিয়ে দিল রিদ। গল্প করতে করতে অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে রিধি। দেখেই বোঝা যাচ্ছে গতকাল সারা রাত ঘুমাতে পারেনি রিধি। খুব যত্নে রিধিকে কোলে তুলে নিল রিদ। তবুও একটু নড়ে চড়ে উঠল রিধি। রিদ শক্ত করে জড়িয়ে নিল রিধিকে। রিধি আবারও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল।
ঘরে এসে রিধিকে বিছানায় শুইয়ে দিল হৃদ। তারপর যত্ন সহকারে রিধির হাতের চুড়ি গলার গয়নাগুলো খুলে দিল হৃদ। এতে বেশ স্বস্তি পেল রিধি। কিন্তু রিধির হাতে আর গলায় গয়নার দাগ দেখে চমকে উঠল হৃদ। ধবধবে সাদা শরীরে দাগ পড়ে গেছে একদম, মনে হচ্ছে এখনই রক্ত বের হয়ে যাবে। প্রচণ্ড রাগ হলো হৃদের, বিড়বিড় করে বলল, বুঝলাম না, এইসব পড়ার কি খুব দরকার ছিল? কি ভারী ভারী হাত আর গলার কি অবস্থা করছে। না ঘুমিয়ে থাকলে চট করে একটা চট দিয়ে দিতাম। নিজের ভালোটাও যেন বুঝলো না এখনো। তারপর কাবার থেকে একটা মলম এনে রিধির গলায় হাতে লাগিয়ে দিল। অতঃপর রিধিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পূর্ব দিগন্ত লালিমায় ক্ষণপ্রভার আবির্ভাব বলে দিচ্ছে নতুন দিনের আগমনের কথা। নতুনত্ব ছুঁয়ে যাচ্ছে প্রকৃতিকে, সেই সাথে নতুনত্ব ছুঁয়ে যাচ্ছে দুটি আত্মাকে। সূর্যের ঝিকঝিক আলো জানালার ফাঁক দিয়ে পর্দা ভেদ করে ঘরের মাঝে অবাধে বিচরণ করছে। প্রহেলিকার নিকোষ কালো ছায়ায় ঘরময় ভরপুর। তীর্যক সূর্যের আলোয় বারবার চোখ মুখ কুঁচকে নিচ্ছে রিধি। শেষে সূর্য মামার সাথে যুদ্ধে না পেরে চোখ খুলল রিধি। চোখ খুলেই নিজেকে হৃদের বন্ধনে আবিষ্কার করলো রিধি। এত শক্ত করে ধরেছে যে রিধির শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাঁসফাঁস লাগছে তার, গরমের শরীর কেমন যেন লাগছে তার। এত শক্ত করে ধরেছে যেন ছেড়ে দিলেই রিধি দূরে কোথাও পালিয়ে যাবে। সাবধানে হৃদের বন্ধন থেকে নিজেকে মুক্ত করলো রিধি। অতঃপর বিছানার পাশে টেবিলে নিজের গয়না আর চুড়িগুলো দেখতে পেল। চুড়িগুলোর পাশেই একটা চিরকুট দেখে কৌতূহল হলো রিধির। চিরকুটের উপরে অনেকগুলো বকুল ফুল রাখা আর একটি গোলাপ ফুল রাখা। চিরকুটের ভাঁজ খুলে রিধি দেখতে পেল হৃদের ফেরত দেওয়া সেই আংটি আর ব্রেসলেট, যা হৃদের থেকে পাওয়া তার প্রথম গিফট। রিং আর ব্রেসলেটটা খুলতে মানা করেছিলাম, কিন্তু বিদেশে যাওয়ার দিন তুমি খুলে আমাকে এগুলো চিরকুটের সাথে ফেরত দিয়ে গেছিলে। তখন ভেবেছিলাম এগুলোর খোলার অপরাধে তোমাকে শাস্তি দেব। পরে ভেবে দেখলাম মহারানী যখন নিজেই ফিরে এসেছে, তাহলে মহারাজ তো এইটুকু শাস্তি মকুফ করতেই পারে। তবে আমি ঘুম থেকে ওঠার আগেই এগুলো আবার পড়া না দেখলে শাস্তির ডোজ দ্বিগুণ হবে। তবে শাস্তিটা কেমন হবে আর কোন প্রকারের হবে তা কিন্তু আমি ডিসাইড করব মহারানী। চিরকুট পরে মুচকি হাসল রিধি। তারপর চিরকুট রেখে হাতে রিং আর ব্রেসলেটটা পরে নিল। কাল থেকে গোসল করেনি রিধি। শাওয়ার নেওয়া দরকার, শরীরটাও কেমন যেন লাগছে। সময় নষ্ট না করে ঘরের দরজার দিকে পা বাড়ালো রিধি। তার নিজের ঘরে যাওয়ার দরকার এখন। রিধি লক খুলবে এমন সময় আর একটা চিরকুট আর গোলাপ ফুল আর এক মুঠো বকুল ফুল দেখতে পেল রিধি, যেগুলো দরজার পাশে ফুলদানিতে পেল রিধি। বকুল ফুল আর গোলাপ দুটো একসাথে রেখে চিরকুটের ভাঁজ খুলল রিধি। আমি ঘুম থেকে ওঠার আগে দরজার বাইরে এক পা দিলে ঠ্যাং ভেঙে রেখে দেবো একদম। চিরকুটটা পরে বিরক্ত হয়ে বিছানার কিনারায় বসলো রিধি। বিরক্তি নিয়ে হৃদের দিকে তাকালো রিধি। হৃদ এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বেঘরে ঘুমোচ্ছে দেখে ডাক দিতেও পারছে না রিধি। কেমন কেমন যেন লাগছে। যদিও তারা একই বাড়িতে বড় হয়েছে, কিন্তু একসাথে এক ঘরে মানিয়ে নিতে তো একটু সময় লাগবে। রিধি হৃদের থেকে চোখ ফিরিয়ে নিবে এমন সময় বিছানার কিনারায় একটা চিরকুট, দুইটি গোলাপ ফুল, এক মুঠো বকুল ফুল পেল রিধি। চিরকুটের ভাঁজ খুলে পড়তে লাগলো রিধি। রিধি বিছানা থেকে উঠে কাবাড খুলল। কাবাডে অনেকগুলো শাড়ি, থ্রি পিস, টপস, লেডিস জিন্স দেখতে পেল রিধি। আমার কাবারে আপনার প্রয়োজনীয় সব কিছু আছে মহারানী। খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি আমি, দেখে নিন দয়া করে। সেখান থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো রিধি। ওয়াশরুমে ঢুকে অবাক রিধি। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বাথটাবটা সুন্দর করে সাজানো। এই যেন ফুলের মেলা নিয়ে হাজির হয়েছে হৃদ। আর রিধি সেই রাজ্যের মহারানী। বাথটাবের পাশেই একটা চিরকুট, তার উপর এক মুঠো বকুল ফুল আর তিনটে গোলাপ ফুল। রিধি মুচকি হেসে বিড়বিড় করে বলল, পাগল একটা। বকুল ফুল হাতে নিয়ে চোখ বুজে গন্ধ নিল রিধি। তারপর ফুলগুলো একপাশে রেখে চিরকুটটা হাতে নিল। আমি তোমাকে ভালোবাসি বলতে চাই না, আমি তোমাকে আমার ভালোবাসা অনুভব করাতে চাই। প্রতিনিয়ত তোমাকে মরিয়ে রাখতে চাই আমার চাদরে।
30 মিনিট পর শাওয়ার নিয়ে বের হলো রিধি। এখন শরীরটা একটু হালকা হালকা লাগছে। মাথার চুল মুছতে মুছতে ঘরে প্রবেশ করলো রিধি। টাওয়ালটা ড্রেসিং টেবিলের সামনে রেখে চুল আঁচড়াতে যাবে এমন সময় আর একটা চিরকুটার ফুল পেল রিধি। আমি যখন হারিয়ে যাব এই বকুল ফুলের মতো আমায় কুড়িয়ে নিও মহারানী। তোমাতে আমি মত্ত, প্রতিনিয়ত তুমি বিনা পুড়ছিলাম আমি। তোমাকে পেয়ে আমি এখন পাগল প্রায়। আমি এলোমেলো মহারানী, তাই তো এত এত পাগলামি তোমার জন্য। আমার সব গুলিয়ে যাচ্ছে মায়াবী মহারানী। আমার তুই, তুমি, আপনি সব গুলিয়ে যাচ্ছে। এ কেমন মায়ায় ফেললে তুমি। আমি ভালো না বেশেও শুধু তোমাকেই চাই, ভালোবাসি বলতেও শুধু তোমাকেই চাই। রিদ ঘুম থেকে জাগনা পেয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে রিধির পদক্ষেপগুলো দেখছে আর মুচকি মুচকি হাসছে। রিধি সাদা রঙের সিল্কি একটা শাড়ি পরেছে, সেই সাথে লাল ব্লাউজ। ধবধবে শরীরের অপসরীর মতো লাগছে রিধিকে। চুলের পানি পড়তে পড়তে পেছনের শাড়ি প্রায় ভিজে যাচ্ছে রিধির, কিন্তু সেদিকে খেয়াল নেই রিধির। সে মনোযোগ দিয়ে চিরকুট পড়ছে। শেষে না পেরে উঠে গেল রিধ। পেছন থেকে জড়িয়ে ধরল রিধ রিধিকে। চমকে উঠল রিধি। মুচকি হাসল রিধ। মুচকি হেসে রিধির কাঁধের একটা চুমু খেলো রিধ। শিউরে উঠল রিধি। রিধির কাঁধে মাথা রেখে রিধ বলল, আচ্ছা মহারানী, আমার যতদূর মনে আছে আমি রাতে তেমন কিছুই করিনি যে সকাল সকাল উঠেই তোমাকে গোসল করে শাড়ি ভেজাতে হবে। আমাকে অবুঝ পেয়ে, ভোলা ভালা হেল্পলেস পেয়ে তুমি আমার ভার্জিনিটি নিয়ে টানাটানি করনি তো? ছি ছি, তুমি এটা করতে পারলে? রিধের কথা শুনে রিধির মুখ হাঁ হয়ে গেছে। রিধি রিধকে নিচের থেকে ছাড়িয়ে দিতে দিতে বলল, আমিও তো যতদূর জানতাম আপনি এরকম লাগাম ছাড়া নির্লজ্জ ছিলেন না। গরম লাগছিল তাই গোসল করেছি। মাইন্ড চেঞ্জ করুন মিস্টার। ছাড়ুন আমাকে, ছাড়ুন। কথাটা বলেই রিধি রিধকে ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো। রিধ মুচকি হাসলো। রাগ করেছেন? হাত ছাড়ুন আমার। আমি নাকি আপনার ছি? আপনি জানেন আপনার রাগ করা বারণ। কেন? কোন কারণে? আপনি রাগ করলে সূর্য তার তেজ হারায়, গ্রহণ লাগতে শুরু করে সূর্যে। সেই গ্রহণে এই কাতর বস্তুহীনের যে খুব কষ্ট হয়, আপনি কি তাই একটু বুঝেন না? ওফো, তাই বুঝি। ইস, কত কষ্ট। ভীষণ কষ্ট, কিন্তু আপনি তো তা বুঝতে চান না। কথাটা বলে রিধ রিধির হাতে ভাঁজিয়ে নিজের হাত রাখলো। রিধি হাত ছাড়াতে ছাড়াতে বলল, বাইরে যাব, হাত ছাড়ুন। খিদে লাগছে আমার খুব। আমরাও। কিন্তু শাড়ি পরলে কিভাবে? তুমি না শাড়ি পরতে পারো না? রিধি মুচকি হেসে বলল, যেভাবে আপনি আমাকে তুই থেকে তুমি আর আপনি করে বলছেন। কথার ঘোরাতে ওস্তাদ। কথাই তো ঘোরালাম মাত্র। আপনাকে তো আর ঘোরাইনি। আমাকেও ছাড় দিচ্ছ কই? এনিওয়ে, শাস্তির ভয়ে তো দেখছি রিংটা একাই পরে নিয়েছো। আর আমি সারা রাত ভেবে ঠিক করলাম তোমাকে কি শাস্তি দেওয়া যায়। তুমি তো সব ভাবনায় পানি ঢেলে দিলে। রিধি রিধকে কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে রিধি বুঝতে পারল দরজা বাইরে থেকে লক করা। অসহায় চোখে রিধের দিকে তাকালো রিধি। রিধও চোখ দিয়ে বোঝালো সেই কিছু জানে না। এমন সময় দরজার বাইরে থেকে 4-5 জনের হাসির আওয়াজ শুনতে পেল রিধি আর রিধ। রিধি কয়েকবার চেষ্টা করেও দরজা খুলতে পারে না দেখে অসহায় চোখে রিধের দিকে তাকায়। রিধির চোখের ভাষা বুঝতে পেরে মুচকি হেসে দরজার দিকে এগিয়ে আসে রিধ। তখনই দরজার বাইরে থেকে কয়েকজনের হাসির শব্দ শোনা গেল। রিধ তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি হচ্ছে কি এখানে? দরজার ওপাশ থেকে আবির বলল, ভাইয়া তেমন কিছুই হচ্ছে না, বিশ্বাস করো। আমরা একদমই তোমার ঘরে আড়ি পাচ্ছিলাম না। আবিরের সাথে তাল মিলিয়ে রিশা বলল, হ্যাঁ ভাইয়া সত্যি বলছে আবির, আমরা কিছুই শুনিনি। রিধ কঠিন স্বরে বলল, শুনিসনি? ভালো কথা। আমার ঘরের সামনে কি করছিস শয়তানের দল? ভাইয়া তেমন কিছু না, ওই আর কি কালকের কাজটা আজ করতে এসেছি। রিধ না বুঝতে পেরে বলল। মানে? রকি বলল। ভাইয়া, আপু টাকার কথা বলেছে। রিশা রকিকে থামিয়ে বলল, রকি, আমি বলছি তো, তুই চুপ থাক। তো যা বলছিলাম ভাইয়া, কাল বোকা বানিয়ে টাকা দিসনি, আজ যে পর্যন্ত টাকা না দিবি দরজা খোলা হবে না। রিধি তখন ইনোসেন্ট স্বরে বলল,
আপু, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে যেতে দাও। তোমার ভাইকে যতক্ষণ খুশি আটকে রাখো। রিত রিধির দিকে চোখ গরম করে তাকালো। রিধি ভোলা ভালা একটা হাসি দিল। দরজার ওপাশ থেকে রিসা বলল, সরি বোন, ওপস সরি। তুই তো এখন আমাদের বড় ভাবি, তাই তোর কথা রাখতে পারবো না বুনু। ও আপু প্লিজ না, কতদিন পর বাড়ি ফিরলাম, কই আদর যত্ন করে খাওয়াবা, তা না, না খাইয়ে রাখছো। ভাবি সাহেব, আমরা তো আপনাদের আদর যত্ন যা আছে সব করে খাওয়াতে চাই, কিন্তু আপনার বর তো আমাদের কথা মানছে না। আপু কি ভাবি ভাবি করছো, একদম ভালো লাগছে না। তুমি আগের মতো রিধি বলে ডাকো না প্লিজ, কেমন যেন লাগে আমার ভাবি ভাবি ডাক শুনলে। রিধিকে ফিসফিসিয়ে বলল। কেমন লাগে? রিধি রিতকে দেখিয়ে বলল, কেমন আবার, নিজেকে কেমন বুড়ি বুড়ি লাগে। আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? আপনার জন্য ওরা আমাকে ভাবি ভাবি রাখছে। দিয়ে দিন না, কি চাচ্ছে? রিত তখন উচ্চস্বরে বলল। কত দিতে হবে বল, দিয়ে দিচ্ছি। রিসা খুশিতে গদগদ হয়ে বলল, বেশি না ভাইয়া, 30,000 দাও। তুমি যেহেতু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তাই তোমার জন্য আজ ডিসকাউন্ট করে দিলাম। রিধি তখন থামিয়ে বলল, ওহো, কি আপু, মাত্র 30,000 চাচ্ছ? 50 চাও। রিধির দিকে তাকিয়ে বলল। তুই আমার দলে না? রিধি গা ছাড়া ভাব নিয়ে বলল। অবভিয়াসলি ওদের। রিত অসহায় চোখ করে রিধির দিকে তাকালো। রিধি সেদিকে খেয়াল না দিয়ে বলল, আপু দরজাটা খুলে দাও না প্লিজ, টাকা তুলে দেওয়ার দায়িত্ব আমার, প্রমিস। রিসা দরজা খুলে দিতে দিতে বলল, তোকে বিশ্বাস করে কিন্তু খুলে দিলাম। তোর জামাইয়ের মতো মির্জাফরগিরি করলে কিন্তু খবর আছে। রিধি রিসার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, কি আপু, আমি ওনার বউ হওয়ার আগে তো তোমার বোন নাকি? আর শোন, 10 কিন্তু আমাকে দিতে হবে। শেষের কথাটা বলে মুচকি হেসে চোখ টিপ দিল রিধি। আবির পাশ থেকে বলল। ডান আপু ডান। নিশাত পাশ থেকে বলল, কি তোমরা দু বোন তখন থেকে গুজর গুজর করছো? রিশা, আমার কিন্তু ঘুম পাচ্ছে। তুমি সে কখন আমার ঘুম ভাঙিয়ে নিয়ে এসেছো? রিসা নিশাতের পায়ে পা দিয়ে খোঁচা দিয়ে ওকে চুপ করতে বলল। নিশাত মুখে আঙ্গুল দিয়ে বোঝালো সে আর কথা বলবে না। রিত পকেট থেকে মানিব্যাগ বের করে রিসার হাতে টাকা দিতে দিতে বলল, যা দিচ্ছি, চুপচাপ নিয়ে বিদায় হ। রিসা গুনে দেখলো 10,000। অসহায় চোখে রিধির দিকে তাকালো। রিধি হৃদের কাছ থেকে মানি নিয়ে রিসাকে দিয়ে বলল, আপু এই নাও তো, নো গুনাগুনি। একদিনেই তো, আপনি এমন করছেন কেন? এত টাকা কি করছেন? আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি? উল্টো পাল্টা কথা না বললে হয় না একদম। আমি টাকার পাহাড় গড়ি না, দেশের জন্য কাজ করি। রিধি তখন বলল। সে তো আমিও দেশের জন্য কাজ করি। থেমে গেল রিধি, আর বলল না। চোখ দুটো অশ্রুতে টইটম্বুর হয়ে গেল তার। দ্রুত পায়ে সেখান থেকে নিচে চলে গেল রিধি। জাবির তখন হৃদের কাছে এসে বলল। স্যার, রিধি হয়তো কষ্ট পেল। জবাব দিল না হৃদ। সবাই চলে গেল নিচে। হালকা পায়ে ঘরে চলে এলো সে। রিধির চোখে পানি দেখে তার মনটাও খারাপ হয়ে গেছে তার। বিছানায় বসে আপন মনে হৃদ বলল, সরি রিথি, হয়তো আমারই ভুল, কিন্তু তুই একদম চিন্তা করিস না। আমি তোকে সব ফিরিয়ে দেবো, তোর দুনিয়া ভরে দেবো আনন্দ। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আগেই হৃদ ঘরে চলে গেছে। রিধি এখনো নিচে বসে সকলের সাথে গল্প করছে। অয়না চৌধুরী আর ইরিনা চৌধুরী তো রিধিকে ছাড়তেই নারাজ। এই নিয়ে রকি আবির বেশ কয়েকবার গাল ফুলিয়ে বলেও ফেলছে, তোমরা শুধু আপুকে আদর করো, আমরা তো কেউ না। রকি আবির কথায় মুচকি হেসে রিধি বলেছে, হ্যাঁ, তোকে তো ড্রেনের কাছে পেয়েছিল। কেন, তুই জানিস না বুঝি? তখন থেকে গাল ফুলিয়ে বসে আছে আবির। অনেকক্ষণ ধরে ঘরে এসে রিধির জন্য অপেক্ষা করছিল হৃদ, কিন্তু রিধির আসার নামগন্ধ নেই। শেষে না পেয়ে বারান্দায় এসে হৃদ বলল, রিধি একটু ঘরে আয়, দরকার আছে। এরিনা চৌধুরী রাগ দেখিয়ে বলল, রিদ, কি তুই তুকারি করে কথা বলছো? দিদি এখন তোমার বউ, সম্মান দিয়ে কথা বলো। হৃদ ইতস্তত করে অসহায় ফেস করে মায়ের দিকে তাকিয়ে বলল, মানে সরি মা, আজ হবে না। তারপর রিধির দিকে তাকিয়ে বলল,
মহারানী, আপনি দয়া করে আপনার পদধূলি আমার দরবারে দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। হৃদের কথায় ড্রয়িং রুমের সকলে উচ্চস্বরে হেসে উঠল। হৃদ মাথা চুলকাতে চুলকাতে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে চলে এলো নিজের ঘরে। অয়না চৌধুরী তখন রিধিকে বলল। ঘরে যাও রিধি, দেখো রিদের কি দরকার। রিধি মাথা এপাশ ওপাশ করে ঘরের দিকে পা বাড়ালো। রিধি ঘরে আসতেই হৃদ রাগ দেখিয়ে বলল, এত টাইম লাগে ঘরে আসতে? কই এত টাইম লাগলো? আপনি না এখনই আমাকে ডাকলেন। না এদিকে উপায় আছে? মহারানী সেই যে নিচে নামছে, এত উপরে আসার নামই নিচ্ছিল না। কি করব, মা বড় মা ছাড়ছিল না। আসছে মায়ের দোহাই দিতে। রিধি অসহায় মুখ করে বলল। দোহাই দিলাম কোথায়? হৃদ রিধির হাত ধরে নিজের কাছে গিয়ে বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, বরকে একা রাখতে নেই মহারানী। বলা যায় না কখন কোন পরীর নজর পড়ে যায়। পড়িন না, পেটনির নজর পড়বে। হৃদ রিধির মুখে হাত দিয়ে রিধির হাসি থামিয়ে দিল। তারপর ফিস ফিসিয়ে বলল, তাই বুঝি সৌমিলির সাথে আমার বিয়ের কথা শুনে? রিধি হৃদের কলার ধরে বলল, একদম ওই কথা মুখে আনবেন, হোক তা নাটক। হৃদ মুচকি হাসলো। তারপর রিধিকে কোলে তুলে নিল। এ কি, কোলে নিলেন কেন? আমি তো হাঁটতে পারি না। কি? হৃদ জবাব দিল না। ব্যালকনিতে এসে রিধিকে দোলনায় বসালো। রিধি দোলনাটা দেখে বলল, এ কি, এটা তো আমার ঘরে ছিল, এখানে কখন আনলেন? হৃদ মুচকি হেসে বলল, ঘরের মালিকই তো আমার ঘরে, তো এটা ওই ঘরে রেখে কি হবে? আর কোনো কথা না, চুপ করে একটু বসুন মহারানী। রিধি গোল গোল চোখ করে হৃদের দিকে তাকালো। হৃদ মুচকি হাসলো, রিধিকে চোখ বুঝতে বলল। রিধি চোখ বন্ধ করলো, কিন্তু কিছু সময়ের মধ্যে তার নাকে তীব্র একটা গন্ধ ভেসে এলো। হৃদ কিছু একটা করছে, সে অনুভব করতে পারছে, কিন্তু কি করছে ঠিক ধরতে পারছে না রিধি। একটু পর রিধি চোখ খুলে দেখলো তার হাতে পায়ে গলায় বকুল ফুলের মালা দিয়ে গয়না পরানো। এ যেন ফুলের রানী। মুচকি হেসে হৃদের দিকে তাকালো রিধি। এগুলো তো সেই বকুল ফুলগুলো। কখন করেছেন এসব? অনেক সুন্দর হয়েছে। তোমার সেই এলোমেলো অগোছালো ফুলগুলো একটু একটু করে সাজিয়েছি আমি, আমার মহারানীর জন্য, আমার ফুলের রানীর জন্য। যদি বলো মনে পড়ে কতবার, আমি বলবো নিঃশ্বাস নেই যতবার। যদি বলো আমায় কি ভালোবাসো, আমি বলবো তোমার জন্য হব আকাশও। কারণ আমি তোমায় প্রেমিকা নয় জীবন মেনেছি, ভালোবাসা নয় নিঃশ্বাস হয়েছি। দক্ষিণা বাতাস ছুঁয়ে দিচ্ছে দুইজন মানব মানবীকে। মিষ্টি বাতাসের সাথে তীব্র স্নিগ্ধ ফুলের সুগন্ধ পাচ্ছে তারা। সেই সাথে চোখ হচ্ছে কিছু ভালো লাগার অনুভূতি। দোলায় বসেই রিধিকে দেওয়া বকুল আর গোলাপ ফুলের সাজে সাজিয়ে দিল হৃদ। এ যেন ফুলের রাজ্যের মায়াবী রাজকুমারী। হৃদ রিধিকে নিয়ে দোলনায় বসে প্রকৃতি উপভোগ করছিল। এমন সময় হুট করে দরজার বাইরে থেকে রিশা রিধিকে ডেকে উঠল। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো হৃদ। তারপর ঘরে এসে দরজা খুলে দিতেই রিশা পার্লারের কিছু মেয়েকে নিয়ে ঘরে ঢুকলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল হৃদ। তখনই ঘরে প্রবেশ করলো রিধি। রিধিকে ফুলের সাজে দেখে মুচকি হেসে রিধির কাছে গেল রিশা। বোনের কপালে চুমু খেয়ে রিশা বলল, রিধি তো দেখছি আগে থেকেই তৈরি, তা কে সাজিয়ে দিল তোকে? রিধি হৃদের দিকে তাকালো। রিশা খিলখিল করে হেসে বলল, ওহো, ভাইয়া তো তোকে আগে থেকেই রেডি করে দিয়েছে। তাহলে আর কি, চলুন আমরা চলে যাই। শেষের কথাটা পার্লারের মেয়েদের দিকে তাকিয়ে বলল রিশা। হৃদ ধমক দিয়ে বলল, মজা নিচ্ছিস ফাজিল, চুপচাপ রেডি করে দে ওকে। রিশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, তো তুমি এখানে কি করছো ভাইয়া? কি করছি মানে? তুমি এখন এই ঘর থেকে বের হও। আমার ঘর থেকেই আমি বের হব? হ্যাঁ হবে। রিধির ঘরে তোমার জন্য ড্রেস রেখে এসেছি, তুমিও রেডি হয়ে নাও। বিকেলে তোমাদের রিসেপশন, মনে আছে তো নাকি? কথাটা বলেই রিশা হৃদকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। হৃদ অসহায় চোখে দরজার দিকে একটু তাকিয়ে রিধির ঘরে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে।
রিশা অনেকক্ষণ আগেই পার্লারের লোকদের রিধিকে সাজাতে বলে চলে গেছে নিচে রেডি হতে। রিদ রেডি হয়ে রিধির ঘরে বসে আছে অনেকক্ষণ। রিদ আর রিধির রিসেপশনের আয়োজন করা হয়েছে তাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটি রিসোর্টে। বাড়ির সবাই একটু আগে রিসোর্টের উদ্দেশ্যে চলে গেছে, কিন্তু রিধির সাজগোজ শেষ হওয়ার নামই নিচ্ছে না। পার্লারের লোকজন নেই যে ঢুকেছে আর বের হচ্ছে না, পার্লারের লোকজন সেই যে ঢুকেছে আর বের হচ্ছে না। শেষে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো হৃদ। ঘরের দিকে আস্তে আস্তে হৃদের মুঠোফোন বেজে উঠল। দরজার সামনে দাঁড়িয়েই ফোন রিসিভ করলো হৃদ। হ্যাঁ জাবির, বলো। ধরতে পেরেছো ওদের? আর ওই ডক্টরকে? ওকে, তুমি ওদের নিয়ে রেডি থেকো। আর হ্যাঁ, আমি সিগন্যাল দিলেই টাইমলি চলে এসো। ওকে, রাখছি আমি। তুমি কিন্তু আর বলতে পারলো না হৃদ, তার চোখ আটকে গেল রিধির দিকে। দরজার এক সাইডে দাঁড়িয়ে কথা বলছিল, কখন যে পার্লারের লোকজন দরজা খুলে চলে গেছে সেই দিকে খেয়াল নেই হৃদের। রিধি হোয়াইট কালারের একটা লেহেঙ্গা পরেছে, পায়ে হাই হিল, চুলগুলো খোপা করে সাদা গোলাপ ফুল গোছা, গলায় ছোট্ট একটা পেন্ডেন্ট, এক হাতে হৃদের দেওয়া ব্রেসলেট, আর এক হাতে হোয়াইট স্টোনের চুড়ি। হৃদ ফোনটা পকেটে রেখে হালকা পায়ে ঘরে ঢুকে গেল। রিধি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে সব ঠিক আছে কিনা। হঠাৎ করে হৃদকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে পেছনের দিকে ঘুরে দাঁড়ালো রিধি। হৃদ হোয়াইট কালারের শার্টের সাথে ব্ল্যাক কালারের একটা ব্লেজার পরেছে, ব্ল্যাক কালারের ফরমাল শু, ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে গোল্ডেন ওয়াচ। হৃদ মুচকি হেসে রিধির দিকে তাকিয়ে বলল, লুকিং গর্জিয়াস মেরি রানী, বাট কিছু একটা মিসিং। শেষের কথাটা গালে হাত দিয়ে বলল হৃদ। রিধি নিজেকে পুনরায় আয়নায় দেখে বলল, কি বলছেন? সব তো ঠিকই আছে। সামথিং ইজ মিসিং। কই, আমি তো কিছু দেখছি না। কি? তখনই হঠাৎ করে হৃদ বলল, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো না। করলাম। কি করছেন? কি হয়ে গেছে, এবার খোলো। হৃদ রিধিকে আয়নার দিকে ঘুরিয়ে দিল। আয়নার দিকে তাকালেই একটা তীব্র আলো চোখে এসে বিঁধল রিধির। রিধির নাকে একটা ছোট্ট নোজপিন, সেটার উপরে একটা ছোট্ট হোয়াইট ডায়মন্ডের পাথর বসানো। রিধি প্রশ্নোত্তক চোখে তাকিয়ে বলল, এটা কখন এনেছেন? পছন্দ হয়েছে? খুব। বিবাহিত মেয়েদের নাকে নাকি এটা পড়তে হয়, সো তুমি সবসময় এটা পরে থাকবে। এটা আমাদের বিয়ের চিহ্ন। ও, কে বলছে? শুনেছি, তাছাড়াও মা, ছোট মা বলেছে। ও, তাহলে বিবাহিত ছেলেদের কি পড়তে হয়? আমাকে তো কেউ বলে দিল না। হৃদ রিধির সাথে তাল মিলিয়ে বলল, ঠিকই তো। মজা নিচ্ছেন? একদম না, আমার এত সাহস থাকলে তো। আমাকে তো আপনি আপনার চিহ্ন দিয়ে ভরিয়ে রেখেছেন, কিন্তু আপনার মধ্যে তো আমার কোনো চিহ্ন নেই। আপনি বিবাহিত। তার হৃদ রিধির কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, কি বলছেন মিসেস? মেইন চিহ্নই তো এখনো দেয়া বাকি। রিধি হৃদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, চুপ করবেন আপনি? যেতে হবে তো নাকি? চলুন তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে তো। হৃদ সোজা হয়ে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, চলো। রিধি হঠাৎই কিছু দেখে বলে উঠল, দাঁড়ান। কি হলো? রিধি উত্তর দিল না। কাবার থেকে একটা ব্ল্যাক টাই এনে হৃদকে নিজের হাতে পরিয়ে দিতে লাগলো। হৃদ মুচকি হাসলো। নাও কমপ্লিট। আমার বউ তাহলে আমার দিকে নজর রাখে। আরো অনেক কিছুই রাখি, বুঝেছেন? টাইম হলে কাজে লাগাবো। আর বিবাহিত ছেলেদের কি দিয়ে চিহ্নিত করা যায় তাও আমি খুঁজে বের করব। আপনি যেমন আমাকে নাকফুল পরিয়ে দিয়েছেন, আমিও কিছু পরিয়ে দিব, যাতে এরকম অন্য মেয়েদের নজর না পড়ে। ওহো, তাই নাকি? তাই। ইউ জেলাস মেরি রানী? আই থিংক সামথিং। একদম মজা নেবেন না বলে দিচ্ছি। চলুন তাড়াতাড়ি। তোমার গাল কিন্তু লাল হয়ে গেছে লজ্জায়। হইছে, এখন চলুন মহারাজ।
বিকেল 3টায় রিত রিধিকে নিয়ে রিসোর্টে পৌঁছলো। চারিদিকে লোক সমাগম, নিউজ রিপোর্টারদের ভিড়। বিয়েতে অনেক আত্মীয় স্বজন আসেনি, তাই রিসেপশনের ব্যবস্থা করেছেন ইস্তিয়াক চৌধুরীর। রিধির হাত ধরে রিসোর্টে প্রবেশ করলো রিদ। সকলের সাথে হাসি মুখে কথা বলছে রিধি। রিধিকে তো সবাই চেনেই, কিন্তু এখন নতুন পরিচয়ে পুনরায় পরিচিত হচ্ছে রিদ আর রিধি। তখনই সেখানে উপস্থিত হলো রিদের খালাতো বোন সোহা আর খালাতো ভাই সোহান। অনেকদিন পর নিজের খালাতো ভাই বোনের সাথে দেখা রিদের। সোহান আর রিধি সমবয়সী, আর সোহা রিধির 1 বছরের ছোট। সোহান ক্রাইম জার্নালিস্ট আর সোহা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। প্রচুর চঞ্চল একটা মেয়ে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়ানো তার স্বভাবে নেই। সোহান রিদকে জড়িয়ে ধরে বলল, ও ভাইয়া, অনেক দিন পর দেখা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একদমই আলহামদুলিল্লাহ না, বিয়ে করে ফেললে আমি থাকতেই পারলাম না। আরে চিল, এখন এনজয় করো। আর মামুনি আর আঙ্কেল কোথায়? আম্মু আর আব্বু ওই দিকে গেছে খালামনির সাথে দেখা করতে। কথাটা বলেই সোহান রিধির দিকে তাকায়। সোহান উচ্চস্বরে মিষ্টি হেসে বলল, ওহ রিদি, ইউ লুকিং প্রিন্সেস। তারপর রিধিকে জড়িয়ে ধরতে যায় সোহান। রিদ সোহানকে থামিয়ে দিয়ে বলল, সামলে, এটা বিদেশ না সোহান। আর রিধি এখন শুধু তোর বন্ধু না, তোর বড় ভাইয়ের বউ। ওর প্রিন্স এখন এসে গেছে, সো আগের মতো কিন্তু চলবে না। ও ভাইয়া, তুমিও না? তুমি তো আমাকে নিয়ে জেলাস হচ্ছে দেখছি। আমরা তো ভাই বোন প্লাস ফ্রেন্ড, তুমি জানো তো নাকি? রিদকে কিছু বলতে না দিয়ে রিধি বলল, আরে সোহান ভাইয়া, রাখো তো ওনার কথা, তুমি চলো, তোমার লাস্ট বিদেশ জার্নির গল্প শুনবো আজ। সোহান গাল ফুলিয়ে বলল, ওহ রিদি প্লিজ, তুই এই ভাইয়া ডাক ছাড়তে পারলি না? তুই আর আমি তো সেম এজ নাকি? ভাইয়া অভ্যাস হয়ে গেছে তো, ছোটবেলা থেকে মা তোমাকে ভাইয়া বলে ডাকতে বলতো, তো এখন আমার অভ্যাস হয়ে গেছে। রিধি সোহানকে নিয়ে গল্প করতে চলে গেল। সেই সাথে তাদের গল্প চোখ দিয়েছে রকি, আবির আর রিশা। আর রিদ একা অসহায়ের মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, যাক বাবা, এই তো আমার বউকে নিয়ে চলে গেল, আর আমি একা পড়ে রইলাম। যাই হোক, ছোট মা সোহানকে ভাই রাখতে বলে একটা কাজ করে দিয়েছে আমার। রিদু তার বন্ধুদের সাথে আর অফিসিয়াল লোকদের সাথে কথা বলতে চলে গেল। সন্ধ্যা গড়িয়ে চারিদিকে নিকোষ কালো অন্ধকার নেমে গেছে। আলো ছায়ার সাজে সেজে উঠেছে সম্পূর্ণ রিসোর্ট। একের পর এক নাচ গান হচ্ছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। শেষে রিদ আর রিধিকে একটা কাপল ডান্সের কথা বলা হলো। রিদ আর রিধি প্রথমে রাজি হচ্ছিল না, পরে রিদ বলল, সবাই যদি কাপল নিয়ে তাদের সাথে ডান্স করে তবেই তারা ডান্স করবে। অতঃপর সকলের একটা কাপল ডান্স দিয়ে অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই রিদ মাইক দিয়ে বলে উঠল, অ্যাটেনশন এভরিওয়ান, লিসেন টু মি। সবাই একটু স্টেজের কাছে চলে আসুন প্লিজ। সবাই রিদের কথা মতো স্টেজের কাছে এসে জমা হলো। সবার মধ্যেই একটা টানা উত্তেজনা। কি এমন বলবে রিদ যে সবাইকে এক হতে বলছে? আর হ্যাঁ, রিপোর্টারদের একটু জায়গা করে দিন। থ্যাঙ্কস। তারপর রিদ রিধিকে নিজের কাছে ডেকে নিল। রিধি বিনা প্রশ্নে রিদের কাছে গেল। তবে সে কিছুই বুঝতে পারছে না রিদ ঠিক কি করতে চাইছে। রিদ আবার মাইক তুলে নিয়ে বলল, তো যার জন্য আপনাদের একত্র করা, আপনারা ইতিমধ্যে আমার ওয়াইফ মিসেস রিশাদ অয়নিকা চৌধুরী উর্ফে রিধির সাথে পরিচিত হয়েছেন, যে সিআইডির একজন মোস্ট ইম্পর্ট্যান্ট অফিসার। কয়েক মাস আগে তার নামে ছড়ানো নিউজ সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। রিধি অবাক হয়ে রিদের দিকে তাকালো। মনে খালি একটাই প্রশ্ন, কি বলতে চাইছে রিদ? আমি আজ সেই সকল রিপোর্টার প্লাস অপরাধীদের উপস্থিত করব যারা সেই দিন রিধিকে অপমান করেছিল। রোহানকে নিয়ে হাজির হলো জাবিদ। জাবিদ ইশারা করতেই আরো কয়েকজন অফিসার মিলে কয়েকজনকে ধরে নিয়ে এলো। রিদ স্টেজ থেকে নেমে এলো। রোহানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, যদিও আমি কোনো শত্রুকে এতদিন বাঁচিয়ে রাখি না, কিন্তু তোর ভাগ্য ভালো যে তুই এখনো নিঃশ্বাস নিচ্ছিস। রিদ রোহানের থেকে সরে এলো। তারপর সকলের দিকে এক পলক তাকিয়ে রিপোর্টারদের দিকে তাকিয়ে বলল,
তো আপনারা যারা কিছু মাস আগে বলেছিলেন অয়নিকা চৌধুরী রিধিমা সিআইডিতে থাকার যোগ্য না, তার কারণ সে নাকি নিজেকেই রক্ষা করতে পারেনি, সে নাকি নিজের পায়ে দাঁড়াতে পারবে না, আর কি জানো, ও হ্যাঁ, সে নাকি ধর্ষণের শিকার। তো আজ আমি আপনাদের মেইন অপরাধীদের সাথে দেখা করাবো, ব্লা ব্লা। অতঃপর রিত জাবিদকে বলল। ওকে নিয়ে এসো। জাবিদ একজনকে নিয়ে হাজির হলো। রিত লোকটার দিকে তাকিয়ে বলল, এই হলো সেই লোক যে রিধির ট্রিটমেন্ট করছিল। তো ডক্টর নিহাব, আপনি কি আপনার অপরাধ স্বীকার করবেন নাকি? তখনই নিহাব বলে উঠল, না না না, প্লিজ এরকম কিছু করবেন না। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি, রোহান আমাকে টাকা দিয়ে বলেছিল আমি যাতে ভুল রিপোর্ট দেই নিউজ রিপোর্টারদের, আর তাতেই উস্কে দেয় যে অয়ন্তিকা চৌধুরী রিধিমার আর উঠে দাঁড়াতে না পারে এবং তিনি ধর্ষণের শিকার হয়েছে। তখনই অয়ন চৌধুরী এসে নিহাবের গালে চড় মারল। নিহাব তাল সামলাতে না পেরে দূরে গিয়ে পড়ল। অয়ন চৌধুরী রাগান্বিত সুরে বলল, তোর মতো কিছু ডাক্তার নামে কসাইয়ের জন্য ডাক্তারের মতো মহান পেশাজ কলুষিত। আমি তোকে বিশ্বাস করে আমার মেয়ের চিকিৎসার দায়ভার দিয়েছিলাম, আর তুই কিনা ভুল রিপোর্ট দিয়ে আমার মেয়েকে গুড়িয়ে দিতে চেয়েছিস। তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিস, তার যোগ্যতার প্রশ্ন তুলেছিস। রিদ এসে অয়ন চৌধুরীকে থামিয়ে বলল, শান্ত হও ছোট আব্বু, মেইন কালপ্রিট হচ্ছে এই রোহান মির্জা। মিস্টার রোহান মির্জা স্বীকার করবি নাকি আরো কিছু করতে হবে? রোহানের অবস্থা টাল মাটাল, সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, পায়ে হাতে মারের দাগ। সে আস্তে আস্তে বলল, হ্যাঁ, আমি সব করেছি। সিআইডি ইন্সপেক্টর অয়নিকা চৌধুরী রিধিমা সেদিন আমার হাত থেকে বাঁচার জন্য জানালা দিয়ে লাফ দিয়েছিল। পরে আমি যখন শুনতে পাই অয়নিকা চৌধুরী রিধিমা প্রায় সুস্থ হয়ে গেছে, তখন রিশাদ চৌধুরী হৃদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার আগুনে আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিলাম। তাই ডক্টরকে টাকা খাইয়ে ভুল রিপোর্ট বের করি, আর রিপোর্টারদের উস্কে দেই ডাক্তার নিহাবকে দিয়ে। রিদ নিহাব আর রোহানকে নিয়ে চলে যেতে বলল জাবিদকে। যাওয়ার আগে রিদ জাবিদকে রোহানের দিকে দেখিয়ে বলল, একে বড় রাস্তার মোড়ে ছেড়ে দিও। কিন্তু স্যার, এর মতো একটা অপরাধীকে ছেড়ে দেব? যা বলছি তাই করো জাবিদ। জাবিদ চুপ হয়ে গেল। রিদ রোহানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আর কয়েক ঘন্টা আছে, তোর কাছে খ্যাপা বাঘিনী তোর পেছনে লেগেছে, কিন্তু সাবধানে থাকিস। জাবিদ ওদের নিয়ে চলে গেল। এসিপি আকরাম হাসান এতক্ষণ চুপ ছিল। ধীর পায়ে রিধির দিকে এগিয়ে গেলেন তিনি। রিধি অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছে। আকবর হাসান রিধির মাথায় হাত বুলিয়ে দিল। টুপ করে অশ্রু ফোঁটা ঝরে পড়ল রিধির চোখ থেকে। আকরাম হাসান রিধি মাথায় হাত দিয়ে নরম গলায় বলল, আই এম সরি, আমি এসিপি হয়ে তোমার সম্মান বাঁচাতে পারিনি সেদিন। রিধি কাঁপা কাঁপা স্বরে বলল, এমন বলবেন না স্যার, এতে আপনার কোনো দায় ছিল না। তবুও রিধি, ওরা সেদিন যখন তোমার দক্ষতা নিয়ে প্রশ্ন করেছিল, আমি সেদিন কিছুই বলতে পারিনি। কি করব বলো? আমার যে হাত পা বাঁধা ছিল। আমি যত এসিপি হই, আইন নিয়ম অনুশাসন মাঝে মাঝে আমাদের নিরুপায় করে দেয়। নো প্রবলেম স্যার, আমি সব সামলে নিয়েছি, নিজেকে নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিয়েছি। নো রিধি, এটা হবে না। তুমি একজন রেসপন্সিবল অফিসার এবং শার্প শুটার। আমি তোমাকে আমার টিম থেকে হারাতে পারবো না। তাই আজ আমি নিজ হাতে তোমার রেজিগনেশন লেটার ছেড়ে ফেললাম। মানে? হ্যাঁ রিধি, সেদিন আমি তোমার রেজিগনেশন লেটার জমা দেইনি, কারণ তোমার উপর আমার বিশ্বাস ছিল। তারপর রিধ আমার কাছে তোমার জন্য কিছু সময় চাইল। আকরাম হাসানকে থামিয়ে রিধি বলল, সরি স্যার, আমি আর ফিরে যেতে পারবো না। যে পেশায় আমি আমার জীবন বাজি ধরে যোগ দিয়েছিলাম, সেই পেশাই আমাকে কলুষিত করেছে। তাই সেই জীবনে আর নয়। যা ছেড়ে এসছি, পেছনে ফেলে এসছি, তারা আঁকড়ে ধরব। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি রিধি, তবুও তোমার জন্য সিআইডি দরজা সবসময় খোলা থাকবে। রিধি উত্তর দিল না, দৌড়ে রাস্তার দিকে চলে এলো। রিধিকে ফলো করে নিজেও চলে আসে। রিধি একটা নদীর সামনে বসে আছে, আর একটু পরপর নদীর পানিতে পাথর ছুঁড়ে ফেলছে। রিধ গিয়ে রিধির পাশে বসলো। রিধি শান্ত, কোনো কথা নেই তার মুখে। তাই রিধি বলল, আমার অভিমানী কি পাথর ছুটছে? ওকে, আমিও ছুটবো। কিছু বলল না রিধি, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তাই রিধির মাথাটা নিজের বুকে নিয়ে বলল, কষ্ট হচ্ছে? কিছু বলল না রিধি। কান্না করো না প্লিজ, তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয়।
আমি জানি সিআইডির সাথে তোমার অনেক ইমোশন জড়িয়ে আছে। তুমি যতই মুখে বলো তুমি ফিরতে চাও না, কিন্তু তোমার অনেক কষ্ট হচ্ছে। রিধি কান্নাজড়িত কণ্ঠে বলল, তবু আমি ফিরতে চাই না। তুমি যা চাও তাই হবে। এই এত কিছু তো আমি তোমার জন্যই করেছি, শুধু তোমার খুশির জন্য। আমি অলওয়েজ তোমার পাশে আছি তো। তুমি যেভাবে খুশি জীবন সাজাও, আমার কোনো প্রবলেম নেই। হয়েছে, এবার চোখের পানি মুছো তো। আমার মহারানীকে এখন একদম বট গাছের পেতনির মতো লাগছে। অন্য কোনো ভূত যদি তোমাকে এইভাবে দেখি তাদের সঙ্গী ভেবে তুলে নিয়ে যায়, তখন তো আমার প্রবলেম। হৃদের কথায় রিধি কান্না থামিয়ে হেসে দিল, তারপর আবার মুখটা মলিন করে ফেলল। মন খারাপ করো না প্লিজ, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু ঘরে বসে বসে খাবে, ওকে? আমার যা আছে তাই যথেষ্ট তোমাকে সুখী রাখতে। রিধি মাথা তুলে রাগ দেখিয়ে বলল, এই আমাকে কি আপনার অক্ষম মনে হয় নাকি যে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবেন বলছেন? আরে না, তেমন কিছু না। আচ্ছা তুমি যা ইচ্ছে করো, এখন হয়েছে। শুধু সারা জীবন এইভাবে আমার বুকে মাথা রেখে থেকো, তাহলেই হবে আমার মহারানী। আমার জ্বলন্ত প্রদীপে জল জল করে জ্বলে ওঠা আলো তুমি। তুমি হিনা, আমি অন্ধকার আচ্ছন্ন পথভিখারী। এক সময় তোমাকে দেখলে যতটা না রাগ হয়েছে, এখন তোমাকে এক পলক না দেখলে শতগুণ বেশি কষ্ট হয়। আমার ভেতর পুড়ে যায় তোমার আলোড়নে। চৈত্রের পরিসমাপ্তি ঘটেছে কিছুকাল পূর্বেই। ধরার মাঝে আগমন হয়েছে নতুন বর্ষের। হ্যাঁ, আজ নববর্ষ। নতুন বছর যেন নববধূর ন্যায় লজ্জাবতী রূপে সেজেছে আজ। পূর্ব গগনে সূর্যের কিরণও উকিঝুঁকি দিচ্ছে সন্তর্পণে। সেই সাথে সোনালি ধানের শীষের হালকা শিশির বিন্দু কণারা চিকচিক করে হীরকের ন্যায় ঝলমল করে উঠছে গগন বিদারী সূর্যের তীব্র আলোতে। সবুজ ঘাসের পল্লব রাশি লজ্জার আভা থেকে বের হয়ে নতুন বছরের আগমনীতে মেতে উঠেছে প্রকৃতির সৌন্দর্য বর্ধনে। তার সেই নিবিড় প্রচেষ্টায় প্রকৃতি সত্যিই অভূতপূর্ব রূপ ধারণ করেছে। হালকা হাওয়ায় রংধ আলোয় মেঘের ঘন ঘটা ত্যাগ করে আকাশটাও সেজেছে নীল শাড়ির আঁচলে। গাছের শিরে নতুন পল্লবের দেখা মিলেছে ক্ষণকালীন মাসেই। বাহারি সাজে সেজে উঠেছে রহস্যে ঘেরা মায়াবী প্রকৃতি। সেই অপরূপ সৌন্দর্যের লীলা খেলায় মেতে উঠেছে প্রকৃতি মায়ের কোলে বেড়ে ওঠা এক লাবণ্যময়ী রমণী। তার কুচকুচে কালো কেশগুলো যেন উন্মাদ উন্মত্ত আজ। কোনো বাধা নিষেধই পরোয়া করছে না তারা। মৃদু হাওয়ায় তারা যেন ব্যস্ত হয়ে পড়েছে সদ্য প্রণয়ে পা দেওয়া সেই কিশোরীর সাজসজ্জা নষ্ট করতে। মাত্রাতিরিক্ত বিরক্তির সহিত তেজময়ী রমণী তার চুলগুলো বারংবার গুজে নিচ্ছে কানের পিঠে। তার অতল স্পর্শী নয়ন যুগল নির্বাক ভঙ্গিতে প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত। প্রকৃতি যে তার বড়ই প্রিয়। প্রকৃতিও যেন আজ তার মায়াবী সৌন্দর্যের মাঝে নিজেকে বিলীন করতে ব্যতিব্যস্ত। আকস্মিকভাবে কেঁপে উঠছে তার হালকা গোলাপি রঙের ওষ্ঠদয়, ভরাট হয়ে আসছে তার মায়াবী চক্ষুদয়। তবে কি রমণী তার কষ্ট লুকাতে প্রকৃতি মায়ের বুকে নিজেকে লুকাতে চাচ্ছে? এমন প্রশ্ন যেন জেগে উঠেছে প্রকৃতি মায়ের মনে। নববর্ষের প্রথম দিনে প্রকৃতি মা কি তার খিসখিস হাসি শুনতে পারবে না? কোনো রূপ কৃত্রিমতার ছাপ নেই তার মুখশ্রীতে। তেজময়ী রমণী আজ নীরব। টুকটুকে লাল পাড়ের মাঝে শুভ্র সাদা রঙের শাড়ি জড়ানো মেয়েটির শরীরে। সে ঘন ঘাসের মাঝে বিকারহীনভাবে বসে। দিক বিদিকে কি হচ্ছে আপাতত তা নিয়ে সে নির্লিপ্ত। রমণীর মনের গভীরতায় প্রকৃতিও যেন নিশ্চুপ হয়ে গেল। প্রকৃতিও যেন আজ ব্যর্থতা স্বীকার করল তার অতল গহীরের স্বর শুনতে পেয়ে। কি নাম দেবে আজ প্রকৃতি উক্ত রমণীর? কখনো সে মায়াবিনী মায়াপতি, কখনো সে রুদ্রের ন্যায় রুদ্রণী, কখনো বা নিশ্চুপ নীরবিনী, কখনো বা রহস্যময়ী, কখনো যেন সৌন্দর্যের রানী, কখনো আবার অগোছালো লাবণ্যময়ী, কখনো রাগিনী তেজবতী। এক লহমায় সে হয়ে যায় স্বপ্নচারিণী, ক্ষীণকাল পরেই আবার অভিমানী। সেই রহস্যময়ী রমণীর কি নাম দেওয়া উচিত তা নিয়ে প্রকৃতি দ্বিধাগ্রস্ত। এরই মাঝে সে এক নতুন রূপ নিয়েছে প্রকৃতির বুকে। সে আজ বিপর্যস্ত, শ্বাসরুদ্ধকর কোনো এক আতঙ্কে আতঙ্কগ্রস্ত। সেই তেজময়ী রমণীর এই রূপ যেন প্রকৃতি মায়ের সহ্য হলো না।
তাই তো অল্প সময়ের মাঝেই নিজের সৌন্দর্য গম্ভীরতায় ছেয়ে দিল প্রকৃতি। আকাশে দেখা দিল কালো মেঘের ঘন ঘটা। হ্যাঁ, আজ প্রকৃতিও কাঁদবে তার সাথে, সঙ্গিনী হবে সেই নীরবিনীর। তার দুঃখ দমন করতে না পারলেও এক পশলা বৃষ্টি নেমে মিশে গেল তার চোখের জলের সাথে। রমণী সফল হলো তার কষ্ট ঢাকতে, কেউ তার সেই অশ্রু দেখতে পেল না। ক্ষান্ত হলো রমণী, কারণ প্রকৃতি মা তার বেদনার জলের সাথে সাই দিয়েছে। তার কষ্টগুলো হালকা হলো। টুপটাপ বৃষ্টি ফোঁটা একটু একটু করে ছুঁয়ে দিল তাকে। অতপর ভিজে জড়সড় রূপ নেয় তার টুকটুকে লাল পাড়ের মাঝে শুভ্র সাদা বর্ণের শাড়িটি। হৃদয় দহনের সমাপ্তি ঘটেছে তার। জনজীবনে ফিরে ব্যস্ত হয়ে যায় তার নিজ কর্মে। ভিজে জবথবু হয়ে বাড়ি ফিরেছে রিধি। মনে তার একটুও শান্তি নেই। অবচেতন মনের বিরস মস্তিষ্ক বারংবার মনে করছে সেই প্রাণপ্রিয় মানুষটির কথা। না চাইতেও তার নিউরন বলে উঠছে সে ভালো আছে তো, তার কিছু হয়নি তো। কবে আসবে সে বিষাদিনীর কষ্ট লাঘব করতে? সে কি বুঝে তেজময়ী তার অভাবে দুমড়ে মুচড়ে জর্জরিত হচ্ছে? বুঝলে কি সে এত দেরি করতো, নাকি জেনে শুনে কষ্ট দিচ্ছে সে? আজ 7 দিন হয়ে গেল রিত বাড়িতে নেই।